গত পর্বে আমরা দেখেছিলাম হাতিরাম নিজের ইনভেস্টিগেশন সঠিকভাবে করার পরও তাকে একটি ভুলের কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আগের পর্বগুলোর লিংক ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে পেয়ে যাবেন। এপিসোড 5 এর শুরুতে হাতিরামের ছোটবেলার কাহিনী দেখানো হয়। হাতিরামের মা ছিল না, তার কষ্ট হবে ভেবে তার বাবা কখনো বিয়েও করেননি। তবে তিনি ছিলেন প্রচন্ড বদমেজাজি। একটু থেকে একটু কিছু হলেই তিনি হাতিরামকে কুকুরের মতো মারতেন। কাহিনী বর্তমানে ফিরে আসে। সারা রাত মদ খেয়ে হাতিরাম সকালে বাড়ি ফিরে আসে। সে রেনুকে পাশে বসিয়ে নিজের সাসপেনশনের কথা বলতেই যাবে, তার আগে সিদ্ধার্থ এসে তাকে একটি কাগজ দেয় যেটা তার স্কুল থেকে দিয়েছে। রেনু জানায় সিদ্ধার্থের স্কুল ক্যারিয়ার বিষয়ক সম্মেলন করতে চাইছে, তাই সব পেশার বাবা মায়েদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। ক্লাসে সিদ্ধার্থের বাবা অর্থাৎ হাতিরামই একমাত্র পুলিশ। হাতিরাম ছেলের সামনে ছোট হয়ে যাওয়ার ভয়ে বলতেই পারে না যে সে এখন সাসপেন্ডেড। অন্যদিকে ডিসিপি সিবিআই হেডের সাথে আনসারির পরিচয় করিয়ে দেয়, বলে সে ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট। রিসেন্টলি সে ইউপিএসসি মেইনসও ক্র্যাক করেছে। সিবিআই হেড বলে আনসারিদের কমিউনিটি অর্থাৎ মুসলিমরা এখন বেশ ভালো ভালো পজিশনে আসছে, এতে করে মুসলিম কমিউনিটির ইমেজ এমনিতেই ভালো হয়ে যাবে। আনসারির কথাটা ভালো লাগে না, স্বাভাবিক। এত কিছুর পরেও সে বাকিদের কাছে এক হতে পারেনি, না চাইতেও মানুষ বৈষম্য করে ফেলে। অন্যদিকে হাতিরাম সকাল সকাল থানায় এসে দেখতে পায় সিবিআই 4 জন আসামিকে নিজেদের কাস্টাডিতে নিচ্ছে, তাই সে ভেতরে না গিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। সে খেয়াল করে চিনি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক তার দিকে নয়, বরং তার পেছনে থাকা চায়ের দোকানের নতুন ছেলেটির দিকে। হাতিরাম সাসপেন্ড হওয়াতে থানার সবাই অনেক আপসেট ছিল। ভির্ক হাতিরামকে ডেকে সান্ত্বনা দেয়, যেটা সান্ত্বনা কম খোঁচা বেশি ছিল। হাতিরাম বেরিয়ে আসার সময় আনসারি তাকে ডেকে বলে সন্ধ্যায় তাদের আড্ডা দেওয়ার স্থানে দেখা করতে, আজকের পার্টি তার তরফ থেকে। হাতিরাম রাগান্বিত কণ্ঠে বলে তার সাসপেন্ড হওয়ার খুশিতে পার্টি দিচ্ছে। তারপর বেচারা আনসারির উপর নিজের সমস্ত রাগ ঢেলে দেয়। আনসারি বেচারা এত কিছু ভাবেইনি। এদিকে সিবিআই নিজেদের ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। তারা একের পর এক তথ্য প্রমাণ পেয়ে যাচ্ছিল। তারা একদিনেই এত প্রোগ্রেস করে ফেলেছিল যেটা হাতিরাম এতদিনেও পারেনি। অন্যদিকে হাতিরাম সাসপেন্ড হওয়ার পরেও হার মানতে রাজি ছিল না। সে তালরেজার খোঁজে তার হোটেলে এসে জানতে পারে তালরেজা পরের দিনই দুবাই চলে গিয়েছিল। হাতিরাম সেখান থেকে সরাসরি ডিসিপির বাড়িতে চলে আসে। সেখানে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডিসিপি তাকে দেখতে পেয়ে আলাদা ডেকে নেয়। হাতিরাম তাকে A to Z সব তথ্য গড়গড় করে বলে যাচ্ছিল, এটা কনভিন্স করার জন্য যে তার ইনভেস্টিগেশনে কোনো ভুল ছিল না। কিন্তু ডিসিপি বলে যা হয়ে গিয়েছে তা আর ঠিক করা সম্ভব নয়। হাতিরাম এখন সাসপেন্ডেড। অন্যদিকে আমরা দেখতে পাই ডলি তার কুকুর সাবিত্রীকে নিয়ে পশু হসপিটালে এসেছে। সাবিত্রী আসলে রাস্তার কুকুর। ডলি তাকে অ্যাডপ্ট করতে চায়, কিন্তু সঞ্জীবের কুকুরের লোমে অ্যালার্জি, তাই পারছে না। আমরা আরো জানতে পারি সাবিত্রী প্রেগনেন্ট। তখনই সিবিআই ডলিকে ফোন করে জানায় তারা সঞ্জীবের সাথে যোগাযোগ করতে পারছে না, তাই ডলিকে কল করেছে। সঞ্জীবের অফিসে ফোন করে জানতে পেরেছে সে অফিসে নেই, তাই তারা ভেবেছিল সঞ্জীব হয়তো ডলির সাথেই আছে। ডলি কল কেটে সঞ্জীবের পিএসও কে কল করে জিজ্ঞেস করে তারা সঞ্জীবের সাথে কিনা আর কোথায় আছে। পিএসও মিথ্যা বলে তারা অফিসে আর সঞ্জীব মিটিং এ ব্যস্ত। ডলি তাদের সরাসরি প্রশ্ন করে সত্যি করে বলতে তারা কোথায়। আসলে সঞ্জীব তখন সারার ফ্ল্যাটে তার সাথে ব্যস্ত ছিল। সারা ডলির প্যানিক অ্যাটাক ও এনজাইটি নিয়ে প্রশ্ন করলে সঞ্জীব বলে অন্য কিছু বলতে। তখন সারা বলে তাদের উচিত ওই 4 জন আসামির জীবন সম্পর্কে একটি প্রতিবেদন করা, যেমন তাদের অতীত কি ছিল এবং তারা কেন এটা করতে বাধ্য হয়েছিল। সঞ্জীব কিছু বলার আগেই তার কাছে একটি কল আসে। সঞ্জীব ফোন রেখে সারাকে জানায় সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে। সঞ্জীব চিন্তিত হয়ে জানালার পাশে এসে দাঁড়ায়। আমরা দেখতে পাই নিচে তার পিএসওদের পাশেই ডলি গাড়িতে বিধ্বস্ত অবস্থায় বসেছিল। সে বুঝতে পেরেছে সঞ্জীব আর সারার অ্যাফেয়ার চলছে। অন্যদিকে রেনু সেই সোডা মেশিনগুলো বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু একটিও বিক্রি করতে পারে না। তখনই হাতিরাম মাতাল অবস্থায় বাড়ি ফিরে আসে। রেনু সবাইকে বিদায় দিয়ে হাতিরামকে জিজ্ঞেস করে খাবার দেবে কিনা। হাতিরাম বলে এবার তো মেনে নে তোর ভাই ফ্রড। রেনু কোনো কথা না বলে আবারও জিজ্ঞেস করে খাবার দেবে কিনা। হাতিরাম উত্তর দেয় সে থানা থেকে খেয়ে এসেছে। তখন রেনু বলে সে জানে হাতিরাম সাসপেন্ড হয়ে গিয়েছে। হাতিরামের ফোন বন্ধ ছিল, তাই ভির্ককে কল করেছিল জানার জন্য যে হাতিরাম ঠিক আছে কিনা। তখন ভির্ক তাকে সবটা বলে দিয়েছে। রেনু জানে হাতিরাম খাবার খায়নি, কারণ যত দেরি হোক হাতিরাম তার হাতের খাবারই খায়। অন্যদিকে ডলি একটি পাবে এসে বসেছিল। সেখানে একটি ছেলে তার প্রতি ইন্টারেস্টেড
দেখে ডলি ছেলেটির সাথে সঞ্জীবের উপর চিট করে বদলা নিতে চাইছিল, কিন্তু ডলি সেটা করতে পারে না। সে তো সঞ্জীব বাদে আর কখনো কাউকে ভালোই বাসেনি, এটা তার পক্ষে করা সম্ভব নয়। আমরা হাতিরাম ও সঞ্জীব দুজনের বিবাহিত জীবন দেখে বুঝতে পারি অনেক টাকা অথবা সাকসেস হ্যাপি ম্যারিড লাইফ দিতে পারে না। পরের দিন সকালে সিদ্ধার্থ স্কুলে যাওয়ার সময় রাজু একটি দামি গাড়িতে করে আসে। সিদ্ধার্থকে বলে গাড়িতে উঠতে। তারা আগ্রা গিয়ে তাজমহল দেখে বিকালের মধ্যেই ফিরে আসবে। সিদ্ধার্থ এমন লোভনীয় প্রস্তাব পেয়েও রাজি হয় না। সে জানায় আজ স্কুলে টেস্ট আছে। রাজু সিদ্ধার্থকে তাচ্ছিল্য করতে করতেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সিদ্ধার্থ স্কুলে না গিয়ে রাজুর বাসায় চলে আসে। যেহেতু সে আগে অনেকবার এসেছে তাই সে জানতো কোথায় কি রাখা হয়। সে আলমারি থেকে রাজুর বন্দুকটি বের করে নেয়। অন্যদিকে সঞ্জীব সারাকে নিয়ে সিবিআই হেডকোয়ার্টারে চলে এসেছে। সিবিআই অফিসার সঞ্জীবকে জানায় এখন থেকে 6 সদস্যের একটি দিল্লি পুলিশের টিম সর্বক্ষণ তার সাথেই থাকবে, কারণ তার উপর হওয়া হামলা কোনো সাধারণ হামলা ছিল না। সেটা ছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কাজ, যার প্ল্যান হয়েছিল নেপালে। চিনিকে তারা গিরিজা গোরাং নামে সম্বোধন করে বলে সে পাকিস্তানের আইএসআই এজেন্ট আর কবির আইএসআই সদস্য। তারা সব প্ল্যান ভালোভাবেই এক্সিকিউট করছিল, কিন্তু ট্রিগার চাপার আগেই দিল্লি পুলিশ তাদের অ্যারেস্ট করে ফেলে। সারা এসব কিছুর এভিডেন্স চাইলে সিবিআই অফিসার জানায় তারা প্রেস রিলিজ দেবে, তখন দেখতে পাবে। ততক্ষণ এটা ক্লাসিফাইড ইনফরমেশন। সঞ্জীবকে বলা হয়েছে কারণ সে কেস ভিকটিম। সিন শিফট হয় সিদ্ধার্থের স্কুলে। সিদ্ধার্থ করিডোর দিয়ে যাওয়ার সময় বাকি বাচ্চারা তাকে হাতির বাচ্চা বলে খেপাচ্ছিল। সে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে আসে, কিন্তু সেখানে অদ্ভুত শব্দ শুনে উকি দিয়ে দেখতে পায় দুজন ছেলে মেয়ে টয়লেটে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। ছেলেটি সিদ্ধার্থকে ধরতে গেলে সে পালাতে থাকে, কিন্তু করিডোরের ছেলেগুলো তাকে ধরে ফেলে। নিজেকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য সিদ্ধার্থ দ্রুত নিজের ব্যাগ থেকে রাজুর বন্দুক বের করে তাদের দিকে তাক করতে তারা ভয় পেয়ে যায়। হাতিরাম, যে কিনা যমুনা নদীর পাড়ে বসে মদ খাচ্ছিল, তার কাছে সিদ্ধার্থের স্কুল থেকে কল আসতেই সে ছুটতে শুরু করে। যাওয়ার পথে আনসারিকেও কল করে ডেকে নেয়। হাতিরাম ও আনসারি সিদ্ধার্থের স্কুলে পৌঁছালে তার প্রিন্সিপাল সিদ্ধার্থের বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে চায়। হাতিরাম তাকে এমনটা না করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। বন্দুকটাকেও সে নিজের সার্ভিসিং গান বলে চালিয়ে দেয়। সিদ্ধার্থের প্রিন্সিপাল জিজ্ঞেস করে হাতিরাম ড্রিঙ্কস করেছে কিনা। তারপর বলে ছেলে তো বাবার মতোই হবে। তখন আনসারি এগিয়ে এসে মিথ্যা বলে হাতিরাম আন্ডার কভার হিসেবে কাজ করছে, তাই তাকে অপরাধীদের সাথে মেশার জন্য ড্রিঙ্কস করতে হয়েছিল। সিদ্ধার্থকে মাফ করে দিতে বলে, নয়তো তার জীবনটা শেষ হয়ে যাবে। সাথে এটাও বলে সিদ্ধার্থের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার সাথে সাথে স্কুলের রেপুটেশনও নষ্ট হতে পারে। হাতিরাম বাড়িতে এসে সিদ্ধার্থকে মারতে মারতে বলে বন্দুক কোথায় পেয়েছে, কিন্তু সিদ্ধার্থ নিজের মুখ খোলে না। রেনু হাতিরামকে থামাতে গেলে হাতিরাম উল্টো তার উপর চিৎকার করে বলে ওঠে সে কি করছিল বাড়িতে বসে বসে, যদি ছেলেকেই সামলাতে না পারে। রেনু কাঁদতে কাঁদতে বলে তুমিও তো পারলে না, এমনিতেও তুমি সাসপেন্ডেড। হাতিরাম কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সিদ্ধার্থ উঠে চলে যেতে গেলে হাতিরাম তাকে ধরে আবারও জিজ্ঞেস করে বন্দুক কোথায় পেয়েছে, কিন্তু সিদ্ধার্থ এবারও কিছু বলছে না দেখে হাতিরাম তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে চায়। সিদ্ধার্থ তাকে থামতে বলে, কিন্তু হাতিরাম শোনে না। তাকে আটকাতে সিদ্ধার্থ নিজের মাথা আয়নায় আঘাত করে রক্তাক্ত করে ফেলেছিল। হাতিরাম দ্রুত আহত ছেলেকে নিয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়ে। ডক্টর ভেতরে সিদ্ধার্থের ড্রেসিং করছিল আর হাতিরাম রেনুর সাথে বাইরে বসেছিল। রেনু তাকে বলে তোমার বাবা তোমার উপর নয় বরং নিজের উপর রেগেছিল, শুধু ফ্রাস্ট্রেশন তোমার উপর বের করত। আমি তোমাকেও একই কাজ করতে দেব না। দৃশ্যপট পরিবর্তন হয়। সঞ্জীব সারাকে নিয়ে অফিসে পৌঁছে গিয়েছিল। সারা জানতে চায় সঞ্জীব আইএসআই স্টোরিটা বিশ্বাস করে কিনা। সঞ্জীব বলে সে শুধু জানে এটা অনেক বড় স্টোরি। সিবিআই ইচ্ছা করেই তাকে এই তথ্য দিয়েছে যাতে সে এটা পাবলিশ করে দেয়। এর আগে সঞ্জীব সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তারপরও সরকার তাকে বাঁচিয়েছে। এটা বর্তমান সরকারকে ভোট পেতে সাহায্য করবে। সব শুনে সারা বলে কিন্তু অফিসিয়াল প্রুফ হাতে পাওয়ার আগে এটা নিয়ে নিউজ করা আনএথিক্যাল হবে না। সঞ্জীব কোনো উত্তর দেয় না। সে সন্ধ্যায় বিক্রম কাপুরের সাথে কথা বলতে চলে আসে। সঞ্জীব চাইছিল বিক্রম সিং এর কাছ থেকে নিউজ চ্যানেলটা কিনে নিক, দরকার পড়লে সে নিজে সিং এর সাথে কথা বলবে। বিক্রম জানতে চায় এতে সঞ্জীবের কি লাভ। সঞ্জীব জানায় বিক্রম নিউজ চ্যানেল টেক ওভার করার পর সঞ্জীব সকল প্রকার ক্রিয়েটিভ কন্ট্রোল নিজের হাতে নিতে চায়, সাথে 10% স্টেক 10 বছরের জন্য। বিক্রম জিজ্ঞেস করে সে সঞ্জীবকে কেন সাহায্য করবে, তাদের অতীত তো খুব সুবিধার না। তাছাড়া সঞ্জীবদের নিউজ চ্যানেল কেউ দেখে না। লাস্ট টাইম কবে তারা বড় সড়ো একটা নিউজ করতে পেরেছিল। সঞ্জীব উত্তর দেয় তারা দুইজনেই প্রফেশনাল, তাই অতীত ম্যাটার করে
করে না। আর বড়সড় নিউজ এটা নিয়ে না হয় তারা আগামীকাল কথা বলবে। দেখা যায় ওই দিন রাত 9টায় সঞ্জীব আইএসআই স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। সে নিজেকে সত্যের মাসিহা দাবি করে, যাকে সবাই চুপ করাতে চায় কিন্তু পারে না, কারণ সে লক্ষ কোটি মানুষের আওয়াজ। তাই তো পাকিস্তান নেপাল মিলেও তাকে শেষ করতে চেয়ে পারেনি। নিউজটি দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। রাতে আনসারি সোশ্যাল মিডিয়ায় সঞ্জীবের ভাইরাল নিউজটি দেখছিল, যেটা বর্তমানে ট্রেন্ডিং এ। হাতিরাম তার সাথে দেখা করতে আসে। হাতিরাম বলে তাদের সবথেকে বড় ভুল ছিল ওই 4 জনের কথা বিশ্বাস করা। পাঞ্জাব, চিত্রকূট, তারিকের বাসা না জানি কোথায় কোথায় গিয়েছে। সবাই এখন এটাই বলবে হাতিরাম থাকতে কেস কিভাবে সলভ হতো। আনসারি বলে না স্যার, বলবে আনসারি একজন মুসলিম থাকতে কেসটা কিভাবে সলভ হতো। হাতিরাম আনসারির কষ্টটা বুঝতে পারে। সে চলে যাওয়ার সময় আনসারি তাকে জানায় কাল সিবিআই প্রেস কনফারেন্স ডেকেছে। পরের দিন সিবিআই প্রেস কনফারেন্সে বক্তব্য দেয় এটা ইন্টারন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশনের অ্যাটাক ছিল। তারা ভারতের খ্যাতনামা বেসামরিক লোকদের টার্গেট করেছিল। এতে 4 জন লোক জড়িত ছিল। প্রথম জন কবির, যে কাশ্মীরের একজন টেররিস্ট। কবির নেপালে আইএসআই এর নেপালি এজেন্ট গিরিজা গোরাঙের সাথে সাক্ষাৎ করেছিল। এদিকে সারা হাতিরামকে সাংবাদিকদের মাঝে দেখতে পেয়ে জিজ্ঞেস করে সে এই কেসের ইনচার্জ ছিল তাই না। সে এমনি কৌতূহল থেকে জানতে চাইছিল। হাতিরাম বলে নিজের কৌতূহলে লাগাম টানতে, কারণ কৌতূহল সাসপেন্ড করিয়ে দেয়। এদিকে সিবিআই বলে দিল্লিতে থাকা অন্য একজন টেররিস্ট তারিক তাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, যার লাশ কয়েকদিন আগেই পুলিশ পেয়েছে। তারিকের বাড়ি থেকে তার সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যাতে সে নিজের ভুল স্বীকার করেছিল। কথাটা শুনেই হাতিরাম ও আনসারি একে অপরের দিকে তাকায়। সিবিআই আরো বলে ওরা 4 জন বাটলা হাউসে 4 সপ্তাহের জন্য একটি ফ্ল্যাট ভাড়া করেছিল। শেষ 4 দিন তারা হোটেল আপটাউনে 2টি রুম ভাড়া নেয় টার্গেটের কাছাকাছি থাকার জন্য, কিন্তু অস্ত্রশস্ত্র সেফটির জন্য ফ্ল্যাটেই রেখেছিল। ধরা পরের দিন সকালে তারা খুন করার উদ্দেশ্যে অস্ত্র নিতে ফ্ল্যাটে যাওয়ার পথে দিল্লি পুলিশ একটি অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে তাদের অ্যারেস্ট করে। ফ্ল্যাট থেকে অনেকগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেইখানে কবিরের পাকিস্তানি পাসপোর্ট সহ জিহাদি কিছু বই পাওয়া গিয়েছে, যাতে কবিরের নাম লেখা ছিল, যেটা দেখতে পেয়ে আনসারি হতভম্ব হয়ে যায়। আনসারি কল আসার মিথ্যা বাহানা দিয়ে উঠে আসে আর হাতিরামকে ইশারায় বাইরে আসতে বলে। হাতিরাম উঠে যাওয়ার সময় তার নোটবুকটি নিচে পড়ে যায়, যাতে সে কেসের সকল ডিটেলস লিখে রাখতো। সারা সেটা উঠিয়ে নেয়। অন্যদিকে হাতিরাম বাইরে এসে আনসারিকে বলে তারিক জানতো আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, ওর চাচাকেও তুলে এনেছিলাম, তারপরও ও নিজের বাড়িতে যাবে সুইসাইড নোট লিখতে। তারপর কেউ ওর গলা টিপেছিল আর ও নিজে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কি জঘন্য স্ক্রিপ্ট সিবিআই এর। আনসারি বলে আমি অন্য কিছু ভাবছি। ফ্ল্যাট থেকে পাওয়া বইগুলোতে কবিরের নাম উর্দুতে লেখা ছিল, কিন্তু কবির তো উর্দু পড়তেই পারতো না, যেটা আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম যখন আনসারি তাকে নিজের বাবার দেওয়া বইটি দিয়ে পড়তে বলেছিল। অর্থাৎ সিবিআই সম্পূর্ণ মিথ্যা বলছে। কিন্তু কেন, আসল সত্যি কি? এমনই টান টান উত্তেজনা নিয়ে এপিসোড 5 এখানে সমাপ্ত হয়। এপিসোড 6 এর শুরুতে কবিরের ছোটবেলার কাহিনী দেখানো হয়। কবিরের বড় ভাইয়ের সাথে সামনের সিটে বসা একটি হিন্দু মেয়ের চোখাচোখি হচ্ছিল, আর তারা দুইজনেই হাসছিল, যেটা মেয়েটির সাথে থাকা তার মায়ের পছন্দ হয় না। সামনেই স্টেশন, তাই কবিরের বাবা তার পরিবারের লোকদের খাবার খেয়ে নিতে বলে। সে খাবারের বাটি খুলতেই সেই মেয়ের মা মুখে কাপড় চেপে উঠে গিয়ে বমি করার ভান করছিল। কবিরের বাবা জিজ্ঞেস করে মহিলা ঠিক আছে কিনা, আর তার বড় ভাই পানির বোতল এগিয়ে দেয়। ততক্ষণে স্টেশন চলে এসেছে, যেখানে একদল গেরুয়া কাপড় পরা লোক স্লোগান দিতে দিতে এগিয়ে আসছিল। আপাতত এতটুকুই দেখানো হয়। কাহিনী বর্তমানে ফিরে আসে। হাতিরাম ও আনসারি ফ্ল্যাট ভাড়া দেওয়া ব্রোকার বশির ভাইয়ের অফিসে এসেছে জিজ্ঞাসাবাদ করতে। তারা ব্রোকারের কাছ থেকে জানতে পারে গত মাসের 12 তারিখে ওই 4 জন তার সামনে বসেই এগ্রিমেন্ট সাইন করেছিল। হাতিরাম খেয়াল করে ব্রোকারের অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ব্রোকারের সাথে কথা বলতে বলতেই হাতিরামের কাছে কল আসে। ফোনের অপর পাশ থেকে কেউ বলে টিভিতে চিনি সম্পর্কে যা বলা হচ্ছে সেসব সত্যি নয়। চিনি কোনো নেপালি এজেন্ট নয়। সে হাতিরামকে 1 ঘন্টার মধ্যে রেলওয়ে স্টেশনে দেখা করতে বলে। তারা ব্রোকারের অফিস থেকে বের হয়ে সরাসরি স্টেশনে চলে আসে। দেখা যায় চায়ের দোকানে সে নতুন ছেলেটা তাদের জন্য সেখানে বসে আছে। ছেলেটির কাছ থেকে জানতে পারি তার সাথে চিনির পরিচয় হয়েছিল এই স্টেশনের ট্রেনেই। চিনির বাবা মা মারা গিয়েছিল, তাই তার মামা তাকে ট্রেনে উঠিয়ে বলেছিল
বলেছিল এক্ষুনি দোকান থেকে আসছে, কিন্তু সে আর ফিরে আসেনি। তখন থেকেই চিনি স্টেশনের অন্য বাচ্চাদের সাথে থাকতে শুরু করে। বাচ্চাগুলো ক্ষুধা ভুলে থাকার জন্য সস্তা নেশা করত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন শাকালের নজর পড়ে চিনির উপর। শাকাল স্টেশনের বাচ্চাদের নিজের লালসা মেটাতে ব্যবহার করত। চিনি একটু বেশিই ছোট ছিল বলে ছেলেটি তাকে যেতে দিতে চাইছিল না, কিন্তু অতটুকু বাচ্চা কি বা করতে পারবে। শাকাল চিনিকেও অ্যাবিউজ করে। শুধু তাই না, সে চিনিকে কাস্টমারের কাছে ভাড়াও দিত। একদিন বিহারি গ্যাং শাকালকে মেরে ফেললে চিনি তার হাত থেকে মুক্তি পেয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় নাইট স্কুলে পড়াশোনা করবে। তারপর একটি শপিং মলে চাকরি পায়। সেখান থেকে ম্যাসাজ পার্লারে চাকরি পায়, যেখানে তালরেজার সাথে চিনির পরিচয় হয়েছিল। তালরেজা হুন্ডির টাকা দেওয়া নেওয়া করত, তাই চিনিকে গাড়ির সাথে থাকতে হতো, কারণ মেয়ে দেখলে পুলিশ সন্দেহ করে না। চিনি অনেক জায়গায় গিয়েছিল, চিত্রকূটেও কয়েকবার গিয়েছিল। চিনি সব সময় বলতো 5 লাখ টাকা জমা হয়ে গেলে এইসব ছেড়ে দেবে। না জানি কেন সে এত উতলা হয়ে 5 লাখ টাকা জোগাড় করতে চাইছিল। ছেলেটি হাতিরামকে অনুরোধ করে চিনিকে বাঁচানোর জন্য। তারা স্টেশনের কিট। পাকিস্তান নেপালের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এদিকে চিনিদের 4 জনকে জেলে ঢোকানো হয়। জেলে থাকা বাকি আসামিরা তাদের দিকে কেমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। চিনি ভয় পেয়ে যায়। অন্যদিকে রাজু তার সেই বন্দুকটি খুঁজে পাচ্ছিল না। আসলে তাকে বন্দুকটি দিয়েছিল অনিল ভাই নামক একজন গুন্ডা। অনিল ভাই বন্দুক খোঁজার জন্য রাজুকে মাত্র 2 দিন সময় দেয়। রাতে সিদ্ধার্থ হাতিরামের কাছে এসে অনুরোধ করে পিস্তলটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু হাতিরাম পিস্তলটি কার সেটা না জেনে পিস্তল দিতে রাজি ছিল না। হাতিরাম বাইরে যাওয়ার আগে পিস্তলটি নিজের সাথে নিয়ে নেয়, কারণ রেনু ছেলেকে বন্দুক দিয়েও দিতে পারে। অন্যদিকে ডলি ড্রিঙ্কস করতে করতে এটাই ভাবছিল তার মাঝে কি এমন কমতি আছে যে সঞ্জীব সারার প্রতি ঝুঁকে পড়ল। সে ভাবে হয়তো তাদের বাচ্চা নেই এই কারণে। তাই সঞ্জীব বাড়িতে আসতেই ডলি বাচ্চা নেওয়ার জন্য সঞ্জীবের সাথে জোরাজুরি শুরু করে। এক পর্যায়ে সঞ্জীব তাকে নিজের থেকে সরিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এইদিকে হাতিরাম ও আনসারি রাতের আধারে মুখ বেঁধে ব্রোকার বশিরের অফিসে চলে এসেছিল। তারা সেখানে খোঁজাখুঁজি শুরু করে দেয়। আনসারি সিসিটিভি ফুটেজ চেক করে বলে 12 তারিখে ব্রোকার বশির ভাই তো অফিসেই আসেননি। তখন হাতিরাম বলে কারণ বশির ভাই 12 তারিখে ভোপালে ছিল, সে 13 তারিখের ভোপাল টু দিল্লির টিকিট পেয়েছে। তার মানে কবিররা এখানে কখনো আসেইনি। ব্রোকার বশির ভাইও মিথ্যা বলছে। দৃশ্যপট পরিবর্তন হয়। সঞ্জীব আইএসআই টপিক নিয়েই টকশো করছে। সেখানে একজন বলে কবির জঙ্গি, অন্যজন বলে আমি আপনি কে তাকে জঙ্গি বলার, কোর্টকে ডিসাইড করতে দিন। সঞ্জীব ব্রেক নেওয়ার আগে একটি প্রশ্ন উপস্থাপন করে টার্গেট কি সে একাই ছিল নাকি এই কনস্পিরেসি আরো গভীর। সারা সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে ব্যাগে কিছু একটা খুঁজতে শুরু করে। তখনই গায়ত্রী রোহান ঠাকুর নামে নতুন একজন ইন্টার্নকে সারার সাথে পরিচয় করিয়ে দেয়। গায়ত্রী যেতেই সারা বলে রোহান নিশ্চয়ই মিডিয়ার কোনো পরিচিত মুখের সন্তান, যে নামমাত্র অভিজ্ঞতা অর্জন করে নিজের বাবার কোম্পানিতে হেড হিসেবে জয়েন করবে। রোহান বলে সারা এত কিছু কিভাবে জানে। আসলে সারা সবই গেস করেছিল। সে ব্যাগ খুঁজতে খুঁজতে হাতিরামের সেই নোটবুকটি পেয়ে যায়। এদিকে আনসারি সিভিল ড্রেসে থানায় এসে এভিডেন্স রুম থেকে কবিরের ডিটেলসের ছবি তোলার সময় ভির্ক তাকে দেখে ফেলে। আনসারিকে বলে সে এখানে কি করছে। আনসারি তো স্টাডি লিভে আছে। আনসারি মিথ্যা বলে বেনেওয়াল স্যার ব্রিজ ওয়ার কেসের ডিটেলস চাইছিল, সে সেটাই নিতে এসেছিল। আমরা জানতে পারি পরের সপ্তাহেই আনসারির ইউপিএসসি ইন্টারভিউ। আনসারি যেতেই ভির্ক গিয়ে দেখে আনসারি ব্রিজ ওয়ার না বরং কবিরের ফাইল দেখছিল। হাতিরাম ও আনসারি কবিরের বাবার সাথে দেখা করতে চলে আসে। তারা জানতে পারে কবির স্কুলে থাকতেই ছোটখাটো চুরি করা শিখে গিয়েছিল। তারপর মোটরসাইকেল গাড়ি এইসব চুরি করা ধরে। এরপর থেকে জেলে যাতায়াত তার জন্য নিয়মিত ব্যাপার হয়ে যায়। আজ কয়েক বছর হয়ে গেল ছেলের চেহারাটা পর্যন্ত দেখেনি সে। হাতিরাম জিজ্ঞেস করে জিহাদিদের সাথে কবিরের কোনো সম্পর্ক আছে কিনা। কবিরের বাবা তার দিকে অবাক হয়ে তাকাতেই আনসারি বলে ওঠে আসলে কবির কিছু একটা লুকাচ্ছিল। ওর কাছ থেকে একটি সার্টিফিকেট পাওয়া গিয়েছিল যেখানে লেখা ছিল কবিরের খতনা নয় বরং অপারেশন হয়েছিল। কবিরের বাবা বলে সার্টিফিকেট সেই বানিয়েছিল যাতে বড় ছেলের সাথে যা হয়েছে সেটা ছোট ছেলের সাথেও না হয়। এপিসোডের শুরুতে দেখানো কবিরের ঘটনাটি মনে আছে। দেখা যায় সেই মহিলাটি সবাইকে মিথ্যা বলেছে। কবিরের পরিবার ট্রেনে গরুর মাংস নিয়ে উঠেছে। স্টেশনে থাকা সেই গেরুয়া দল কবিরের পুরো পরিবারকে মারতে শুরু করে। কবিরের বাবা বারবার বলছিল ওটা মুরগির মাংস, কিন্তু সেটা কেউ কানেই তোলে না। গেরুয়া দলের কেউ ছুরি বের করে কবিরের সামনেই তার বড় ভাইকে মেরে ফেলে। কবিরের বাবা বলে আমি যাকে মুসলিম হতে দেয়নি আপনারা তাকে জিহাদি বানিয়ে দিলেন। কবিরের বাবা সেখান থেকে উঠে চলে যায়। সিন শিফট হয় জেলে। আজকে চিনির চুল কেটে ছোট করা হচ্ছিল। চিনির মন খারাপ দেখে কবির তাকে
সান্ত্বনা দিয়ে বলে চিনিকে এই হেয়ার কাটেও অনেক সুন্দর লাগবে। তখনই মুখে কাপড় বাঁধা একজন আসামি ব্লেড হাতে এগিয়ে এসে পাকিস্তানি জঙ্গি বলে কবিরের গলা কেটে দেয়। এক মহিলার মিথ্যা কথায় কবিরের বড় ভাই মারা গেল, আর সিবিআই এর মিথ্যায় কবির। একটা ছোট্ট মিথ্যার পরিণাম এতটা নৃশংস হতে পারে, কেউ কি তা কখনো ভেবেছিল? সিন শিফট হয়। সিদ্ধার্থ বসে বসে সাইকেলে তেল দিচ্ছিল। তখনই রাজু এসে তাকে বাইকে উঠতে বলে। সিদ্ধার্থ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। রাজু বাইক চালাতে চালাতে জিজ্ঞেস করে স্কুলে কি হয়েছিল। সিদ্ধার্থ মিথ্যা বলে কয়েকজনের সাথে ঝামেলা হয়েছিল। রাজু উত্তর দেয় কিন্তু সে তো অন্য কিছু শুনেছে। রাজু সিদ্ধার্থকে নিয়ে ব্রিজের নিচে চলে আসে। সেখানে আগে থেকেই অনিল ভাইয়ের লোকেরা দাঁড়িয়েছিল। রাজু সিদ্ধার্থকে মারতে মারতে জিজ্ঞেস করে পিস্তল কোথায়, কিন্তু সিদ্ধার্থ স্বীকার করে না পিস্তল সেই নিয়েছে। যাওয়ার আগে অনিল ভাইয়ের লোক তাকে শাসিয়ে যায় পিস্তল দিয়ে দিতে, নয়তো ভালো হবে না। এইদিকে সারা আবারও অমিতোষের কাছে ফোন করে গোয়ালা গুজ্জারের কথা জিজ্ঞেস করে। আমরা জানতে পারি গোয়ালা গুজ্জারের সাম্রাজ্য শুরু হয়েছিল 90 দশকে সড়ক তৈরির কাজের মধ্য দিয়ে। সারা ফোন রেখে ল্যাপটপে কিছুক্ষণ ঘাটাঘাটি করে রোহানকে বলে এখন তাকে আসল সাংবাদিকতা করতে হবে। সারা ও রোহান 2004 সালের সকল পেপার কাটিং চেক করতে বসে যায়। সারা সেখানে গোয়ালা গুজ্জার সম্পর্কে একটি নিউজও পেয়ে গিয়েছিল। এদিকে হাতিরাম আনসারিকে নিয়ে নিজের বাড়িতে আসতেই রেনু আনসারির সামনেই হাতিরামকে শাসন করছিল, আর হাতিরাম ভদ্র বাচ্চার মতো বকা শুনছিল। রেনু সিদ্ধার্থের কথা বলতেই হাতিরাম গিয়ে দেখে তার ছেলেকে কেউ মেরেছে। সে জিজ্ঞেস করে তার এই অবস্থা কে করেছে। সিদ্ধার্থ ভয়ে ভয়ে উত্তর দেয় রাজু। হাতিরাম পিস্তল বের করে সিদ্ধার্থকে টেনে নিয়ে যেতে থাকলে রেনু তাকে বাধা দেয়। হাতিরাম রাগের মাথায় রেনুকে থাপ্পড় মেরে সিদ্ধার্থকে নিয়ে বেরিয়ে যায়। দেখা যায় হাতিরাম রাজুকে উড়াধুরা মারতে মারতে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছিল। সে রাজুকে মারতে মারতে অটোতে করে অনিল ভাইয়ের বাড়িতে চলে আসে। সেখানেও হাতিরাম একাই অনিল ভাইয়ের লোকদের মেরে সোজা করে দেয়। একজন উঠতে গেলে আনসারি তাকে মারতে শুরু করে। হাতিরাম অনিল ভাইকে তার পিস্তল ফিরিয়ে দিয়ে বলে এরপর তার ছেলের দিকে চোখ তুলে তাকালেও সে অনিলকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেবে। সিদ্ধার্থ নিজের বাবার এই রূপ দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। অনিল হাতিরামকে হুমকি দেয় সে তাকে সাসপেন্ড করিয়ে দেবে। হাতিরাম বলে সে আগে থেকেই সাসপেন্ডেড। বাড়ি ফিরতে ফিরতে হাতিরাম ইচ্ছামতো গালিগালাজ করে নিজের রাগ জাহির করছিল। সিদ্ধার্থ ও আনসারি দুইজনই হাতিরামের এমন রূপ দেখে অবাক হয়ে যায়। হাতিরাম অটো থেকে নামার পরও রাগে গালিগালাজ করেই যাচ্ছিল। রেনু এসে তাকে থাপ্পড় মারতেই হাতিরাম চুপ হয়ে যায়, যেন এতক্ষণ সে রেগেই ছিল না। একেই বলে বউ। রেনু সিদ্ধার্থকে নিয়ে ততক্ষণে ভেতরে চলে যায়। আনসারির সামনেই হাতিরাম রেনুর হাতে থাপ্পড় খেয়ে একটু মিইয়ে যায়। হঠাৎ হাতিরামের ফোন বেজে ওঠে। তারা এসে দেখতে পায় কবিরের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সারাও ছিল। সে জানায় পুলিশ বলছে কবিরের খুনি মেন্টালি আনস্টেবল, কিন্তু তার ধারণা এটা পরিকল্পিত খুন। হাতিরাম রাগান্বিত হয়ে বলে এটা গিয়ে সিবিআই কে অথবা তার বস সঞ্জীব মেহরাকে বলতে। তাকে বলে কি লাভ? সারা উত্তর দেয় কারণ হাতিরামের নোটবুক পড়ে মনে হয়েছে সে সঞ্জীবের মতো সিবিআই এর আইএসআই স্টোরিতে বিশ্বাস করে না। সে বিশাল ত্যাগের উপর ফোকাস করে অগ্রসর হচ্ছিল। তারা একসাথে বসে ডিসকাশন শুরু করে। আমরা জানতে পারি ইউপিতে কল্যাণী নামক নেত্রীর আন্ডারে বালকিষান বাজপাই নামক একজন পাওয়ারফুল এমপি আছে। ত্যাগীর বস গোয়ালা গুজ্জার এমপি বাজপাইয়ের হয়ে কাজ করত। বাজপাই মন্ত্রী থাকাকালীন গোয়ালা তার কাছ থেকে অনেক বড় বড় রোড কন্ট্রাক্ট বাগিয়ে নিয়েছিল। হাতিরাম জানতে চায় কিন্তু বাজপাই অথবা গোয়ালার সাথে সঞ্জীবের কি সম্পর্ক। সারা বলে তার ধারণা বাজপাইয়ের পার্টি অনেকদিন ধরেই ন্যাশনাল প্রেজেন্স বানানোর চেষ্টা করছে। সঞ্জীব তাদের পরিকল্পনার ছোট্ট একটা অংশ হতে পারে তাদের লিস্ট আরো অনেক বড়, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে বিপদে ফেলতে চাইছে। হাতিরাম সেই পেপারের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ খেয়াল করে গোয়ালার পাশে ত্যাগের সেই পিটি টিচার। হাতিরাম বলে রাজবীর গুজ্জার তো কখনো তাকে জানায়নি সে পুলিশে ছিল, কিন্তু রাজবীর কেন কথা লুকালো? আইএসআই স্টোরি মিথ্যা হলে সত্যিটা কি? আর কবিরকেই বা কেন মারা হলো? এমনই সাসপেন্স নিয়ে এপিসোড 6 এখানেই শেষ হয়। আমি গত পর্বেও আপনাদের তেমন রেসপন্স পাইনি। আশা করছি এই পর্বে সবাই কমেন্টে রেসপন্স করবেন। পরবর্তী আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।